আমরা প্রকাশ করছি যে ওখানে প্রধানমন্ত্রীকে বা বিরোধী দলের নেত্রীকে আমরা সমালোচনা করে যাচ্ছি, কিন্তু ওনারা যদি আমাদের সমালোচনার জবাবে ছোট্ট করে বলে টক শো গুলো মাত্র ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আবার আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। ব্যালেন্স সৃষ্টি করতে হবে এখানে। এমন লোকদেরকে আনেন যাদের কথা শুনে, যারা এক পেশে বক্তব্য রাখবে না, শুধু সমালোচনা একটা দলকে করে গেল, আরেক দল সব খারাপ করলো, এক দল সব, এটা কোনোদিনই হতে পারে না। তো আনেন। আর আরেকটা জিনিস আমাদের মধ্যে করা উচিত, যে এই বক্তব্যগুলো থেকে একটা ন্যাশনাল কতগুলো ইস্যুস থাকবে, যেখানে জাতিগতভাবে সবার একটা ঐক্যমত থাকবে কতগুলো ইস্যুসে। আমাদের দেশের রাজনীতিতে দেখা যাচ্ছে কোনো ইস্যুসে কোনো কমন একটা ঐক্যমতে আমরা কেউ পৌঁছতে পারছি না। আর লাস্ট যেটা, আমাদের টক শো এর আলোচনা কি ইনভেরিয়েবলি রাজনীতি হতে হবে? আর সেই ধরনের রাজনীতি, যেই ধরনের রাজনীতিকে আপনারা বলছেন আপনারা পছন্দ করেন না, আপনারা যে রাজনীতিকে সমালোচনা করছেন, কিন্তু আপনার সমালোচনাটাও কিন্তু সেই লেভেলে সেইভাবেই করছেন। তা আমার মনে হয় সবাই, আমারও এইভাবে বলাটা হয়তো ঠিক হচ্ছে না, সেটাও আমি বলতে পারি যে হয়তো এটা বলাটাও ঠিক হয়নি, সবাই যে পছন্দ করবে তা না। তবে আমার মনে হয় যে এইগুলা দিয়ে আমাদের চেষ্টা করা উচিত এটা আরো উপরের লেভেলে আনা, এবং এটা উন্নত করার একটা উপায় আছে, সেটা হচ্ছে দুজনকে না এনে আপনি একজন এক্সপার্টকে এনে তার ভিউজটা জেনে নেন। তাহলে অ্যাডভার্সারিয়াল যে একটা আপনারা মনে করছেন খুব সুন্দর ডিবেট হচ্ছে, এটা কিন্তু ভিউয়ার্সরা নট এক্স্যাক্টলি সেভাবে হয়তো সবাই নেয় না। একজনকে আনেন, একটা পার্টিকুলার বিষয়ের উপরে আলোচনা হোক, ইস্যুর উপর আলোচনা হোক, একজন বিদ্বান লোককে আনেন যে সেই সেই ইস্যুগুলোর দুই সাইড দেখাতে পারবে, বোথ দ্য সাইডস, এইটা কি হবে ওটা কি হবে, পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করে ম্যারিটস, ডিমেরিটস, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, অতীতে কি হয়েছিল, এটা এইভাবে করলে ভবিষ্যতে কি রিস্ক থাকতে পারে, অন্যান্য দেশে এগুলো কিভাবে হয়, সেগুলো দিয়ে নলেজেবল পিপলগুলো আনতে হবে। আপনি একটা এমপি আনলেন, সে পার্লামেন্টেও যেভাবে গলাবাজি করলো, এখানেও সেভাবে গলাবাজি করলো, লাভটা হলোটা কি? তাহলে থেকে আমি শিখলাম কি? পার্লামেন্টে গলাবাজি করা আর টক শোতে গলাবাজির মধ্যে অনেক অনেক তফাৎ হবে আর কি। আপাতত এতটুকুই রাখছি। ধন্যবাদ। আমি তৃতীয় মাত্রায়, এটা বোধহয় আমার তৃতীয়বার আসা। আমি তৃতীয় মাত্রার ঠিক প্রশংসার অর্থে নয়, তবে যেটুকু সত্য না বললেই নয়, সেটা হচ্ছে যে জিল্লুর কিন্তু একটা আনক্রাউন্ড স্পিকার অফ অ্যান আনঅ্যানাউন্সড পার্লামেন্ট। কেননা তখন সামরিক সরকার ছিল, তারপরে যখন নির্বাচন হলো তারপরেও বহুদিন বিরোধী দল সংসদে যায়নি, সুতরাং দিস অ্যাসিউম দি প্রপোর্শন অফ এ পার্লামেন্ট, এবং টপিকসগুলো অধিকাংশই রাজনীতি কেন্দ্রিক হওয়ার কারণে আমার মনে হয় এটা একটা বিরাট রোল প্লে করেছে। আর আরেকটি কথা, যে তোমার যে মডারেশন অ্যাজ এ মডারেটর, এটা অনেক উপস্থাপকের শেখা উচিত, যে হাউ নট টু টেক সাইডস। একটা সুন্দর লেভেল ব্যালেন্স রেখে কথা বলা, কোনো দলের সাথে নিজেকে আইডেন্টিফাই না করতে পারা, এগুলো আজকাল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আজকাল বিভক্ত সমাজে সবাই একটা পক্ষ নিয়ে কথা বলেন, এবং রুকনুদ্দিন মাহমুদ ঠিক বলেছে যে অনেকগুলি কথার সাথে আমি একমত, যে এই পুরো সমাজটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার জন্য আমাদের যাকেই আনা হয় তিনি হাত গোটান প্রতিপক্ষের পেছনে, তিনি শুধু এর দোষ দেখেন, আর এই পাশে যিনি বসে থাকেন তিনি শুধু অন্যের অপরাধগুলি দেখেন। এটাও সঠিক না, এটাও সঠিক না। কেননা যুক্তিসঙ্গত হতে হলে যুক্তিকে প্রাধান্য দিতে হবে, উত্তেজনাকে নয়। তো আমার এইটুকু বলে তারপর যেটা বলতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে যে মানে পাওয়ার অফ ইটারেশন। তৃতীয় মাত্রার কিন্তু একটা বিরাট ফলোয়িং আছে বাইরে, আমি দেশে এবং বাইরে দেখেছি। এই ফলোয়িংটা হয়েছে এই জন্য
যে উক্তির যে একটা শক্তি, বলতে পারার যে একটা ক্ষমতা এবং এর যে একটা প্রভাব, এই প্রভাব সেই প্রোটাগোরাসের সময় থেকে, সেই 500 BC থেকে শুরু করে মিশেল, মন্টেন, তারপরে রুশো, তারপর বার্টন রাসেল, এরা সবাই কিন্তু বলেছেন দি পাওয়ার অফ ইটারেশন। বলতে না দিলে সেটা হবে সাবভার্সন অফ ডেমোক্রেসি, আর বলতে দিলে সেটাকে বলতে হবে পাওয়ার অফ ইটারেশন। তার থেকে লোকে বেছে নেবে যে কার ইটারেশনটা গ্রহণযোগ্য বেশি, কারণ বাস্তবটা সাধারণ লোক জানে, সে বোঝে, প্রতিদিন সে ভোগ করে, বাজারে গেলেও ভোগ করে, স্কুল, কলেজ, পোস্ট অফিস, যেখানে যাচ্ছে সে বাস্তবতার মুখোমুখি। আমরা বাস্তবতার সম্পর্কে খবর রাখি, কিন্তু বাস্তবতার সাথে অতটা সম্পৃক্ত নই। একটি চমৎকার সাজেশন রকমউদ্দিন দিয়েছেন, সেই সাজেশনটা হচ্ছে যে এই দুইজনকে আনলে একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়। যেখানে জ্ঞানের অভাব এবং বিজ্ঞতার অভাব, সেখানে এটা আরো প্রকট আকার ধারণ করে। এবং সম্প্রতি সত্যি কিছু এমনকি পার্লামেন্টে কিছু উক্তি, কিছু কথা, কিছু বলবার ধরন, অঙ্গভঙ্গি, এই সব কিছু মিলে সত্যি সত্যি টক শো আর দেখতে ইচ্ছে করে না। এরকম মনে হয় যে আচ্ছা অমক তো অমক কথা বলবেন, অমক জানাই যায়, তার চেয়ে অন্য একটা প্রোগ্রাম দেখি। কিন্তু এমন মানুষদের আনতে হবে যে কি বলবে সেটা আগে থেকে বোঝা সম্ভব না, এবং তারা জ্ঞানের কথা বলবেন, তারা বিদ্যার কথা বলবেন, তারা আমাদের কোটি কোটি শ্রোতা যারা আছেন তাদের নতুন নতুন সংবাদ দেবেন, নতুন নতুন তথ্য পরিবেশন করবেন। এই জিনিসটা কিন্তু হচ্ছে না। জ্ঞান ভান্ডারে সমৃদ্ধ। দুজনে হলে কে জিতবো, কার উপরে কে টেক্কা দিতে পারবো, সেই দেয়াটাই হচ্ছে। এবং তাতে হচ্ছে কি, যার গলার আওয়াজ বেশি এবং যিনি হাত পা নাড়াতে পারেন বেশি, তিনি প্রকারান্তরে মনে হয় যে উনি বোধহয় বিজয়ী হয়ে গেলেন। এখানে তো জয় পরাজয়ের কোনো প্রশ্ন না, এখানে একটা আলোচনার সমর্থনে আলোচনা। তো আমরা এই পাওয়ার অফ ইটারেশনটা প্রোভাইড করে এই ফোরামটা, তৃতীয় মাত্রা। আরেকটি সুন্দর কথা রকমউদ্দিন বলেছেন যে আজকাল প্রেজেন্টেশনের একটা নতুন স্টাইল দেখছি, যে অ্যাঙ্কার যিনি, একবার আমি শিল্পকলায় বক্তৃতা দিয়েছিলাম যে অ্যাঙ্কার হলে কি কি গুণাবলী প্রয়োজন, তো সেটা কোনো কাজে লেগেছে বলে আমার মনে হচ্ছে না। তো এখন যারা অ্যাঙ্করিং করছেন তারা হয়তো সবাই শুনেননি, কেননা এখন যারা অ্যাঙ্কার হচ্ছেন মনে হচ্ছে যে কথা ওনারা বলবেন, আর যাদের ডেকে এনেছেন ওনারা শুনবেন। ওনার কথা তো শুনবার জন্য অনুষ্ঠানটি নয়, অনুষ্ঠানটা অতিথি যাদের ডেকে আনা হয়েছে তাদের কথা শুনবার জন্য। এবং রীতিমতো তারা সাইড নিয়ে, কয়েকটি চ্যানেলে তো আমি যাওয়াই বন্ধ করে দিয়েছি এই জন্য, দে টেক ভিভিড সাইডস। এবং ইস্যু আলোচনা যখন হচ্ছে তারা একটা পক্ষের মতো কথা বলেন এবং সেই পক্ষের যুক্তি তারা খাড়া করেন। এবং তাতে হয় কি, তারা বন্ধ করে দেন, অন্য যারা কথা বলছে তাদের কথা বলার সুযোগ দেন না। অ্যাঙ্কারদের জানতে হবে যে আজকে আমরা অনেকে যে যাই না, তার একটা কারণ হচ্ছে ওনারা একটা বিপদ। কেননা এই অল্পবিদ্যা ভয়ঙ্করী, এই জিনিস সহ্য করা খুব ডিফিকাল্ট, আর একটা বয়সের পরে তো সহ্য করা আরো ডিফিকাল্ট হয়ে যায়। তো ক্রমাগত কথা বলে যাব যে কথার অর্ধেক হচ্ছে অর্থহীন, আর অর্ধেক হচ্ছে কোনো পক্ষের সাপোর্টে। হয়তো 5 জন বসেছেন, ওই 2 জনের সাপোর্টে তখন কথা বলবেন উনি, তখন বোঝা গেল যে ওনার পলিটিক্যাল লাইন আপটা কোন দিকে। এটা বোঝা যাবে কেন, বাস্তবতার লাইন আপ কোন দিকে, রিয়েলিটির লাইন আপ। ফ্যান্টাসি নিয়ে তো আমরা আলাপ করতে আসিনি, আমরা রিয়েলিটি নিয়ে আলাপ করতে বসেছি। তো সেই সুন্দর সুন্দর পয়েন্ট তুলেছে, এবং এই পয়েন্টগুলি সত্যি হয়েছে সম্প্রতি পার্লামেন্টেও। এই কথাবার্তা অ্যাট এ ভেরি হাই লেভেল অফ পলিটিক্স, পলিটিক্যাল লিডারশিপের ভেরি হাই লেভেল। এবং আমি দেখেছি টক শোতেও বেশ হাই লেভেল অফ প্রফেসরিয়াল লেভেল, অ্যাম্বাসেডরিয়াল লেভেল, এই সমস্ত লেভেলেও যে ধরনের অ্যাসারবিটি, তিক্ততা, কথার মধ্যে এত দেশ, এত প্রতিহিংসা, এত তিক্ততা, এটা আর আলোচনা থাকে না। এটা আলোচনা হয় না, পারস্পরিক একটা ব্যর্থ সমালোচনায় লিপ্ত হয়ে যায়। আর মাঝখানে তোমার মতো শান্ত অ্যাঙ্কার বসে শোনে এবং হতাশা ব্যক্ত করা ছাড়া তার কোনো পথ থাকে না। তো এই হয়েছে বর্তমানে ইসের কথা আমাদের। তো আমার মনে হয় যে আমাদের পুরো পরিবেশের মধ্যে, সে টক শোই হোক
আর প্রধানমন্ত্রীর উক্তি হোক আর বিরোধী দলীয় নেত্রীর উক্তি হোক, যে দলের যে নেতা নেতৃত্ব হোক, টলারেন্স এটা যতদিন প্র্যাকটিস না হবে, আমাদের ইসলামের একদম মূল 6th সেঞ্চুরির রাসূলুল্লাহর মৃত্যুর কিছুদিন পরেই হযরত হাসান আল বসরি উনি বলেছেন, আজকাল ভুলে যাই তাই জন্য লিখে রাখি, টলারেন্স ইজ দি ভিজিয়ার অফ নলেজ। ভিজিয়ার হলো ভাইসরয়, ইজ দি টপ অফ নলেজ। কাইন্ডলিনেস ইটস ফাদার অ্যান্ড হিউমিলিটি ইটস গার্মেন্ট। এই কথাটুকু যদি মনে রাখতেন রাজনীতিবিদ হোক, আলোচক যারা, তারা মনে রাখতেন যে হিউমিলিটি যার নাই, ঠিক আছে পরাজিত হয়ে যায়, তবে যেন হাম্বল হয়ে পরাজিত হতে পারি। আমি যেন অ্যারোগ্যান্ট হয়ে না জিতি। আমার ওরকম বিজয়ের প্রয়োজন নাই যে আমার বিজয়টা হয়ে গেল একটা অ্যারোগ্যান্সের উপর ভিত্তি করে। তো সুতরাং আমাদের মধ্যে হিউমিলিটি সব লেভেলে আনতে হবে, প্রধানমন্ত্রীর লেভেলে আনতে হবে। এই লেভেল মানুষের তো মনুষ্যত্বের লেভেলের কোনো তুলনা নেই, সকলের লেভেলে এই তিক্ততা বর্জন করতে হবে। এবং তারা যদি এই আলোচনার মধ্যে সংযম, একটা বন্ধুত্ব সুলভ আচরণ এবং এই পরিবেশটা তৈরি করেন, তাহলে আমার মনে হয় যে টকশোর কোয়ালিটি ইমপ্রুভ করবে। পার্লামেন্টের সদস্যদের এই ঝগড়া বিবাদ, আগে বক্তৃতা হতো লিখে রাখতো লোকে। কার্লাইল যখন বক্তৃতা করতেন, কি এডমান্ড বার্গ যখন বক্তৃতা করতেন, তাদের বক্তৃতা টেক্সট বইতে পড়েছি আমরা। চার্চিলের বক্তৃতার পোর্শন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আমাদের টেক্সট বইতে ছিল। কোথায় আজকে এই এদের বক্তৃতা টেক্সট বইতে? চিন্তাও করা যায় না, অথচ এটা সম্ভব। এদেশে যে প্রতিভাবান ব্যক্তি নাই, বাংলাদেশ পার্লামেন্টে অনেক ভালো মেধাপূর্ণ লোক নাই তা না, যথেষ্ট আছেন, কিন্তু তারা আসছেন না। হযরত আলীর একটা কথা ছিল, তিনি অ্যাডভাইস করছেন গভর্নর অফ ইজিপ্টকে যে তোমার চারপাশে যারা ঘুরছে তুমি তাদের মন্ত্রী বানিও না, যারা তোমার কাছে আসে না তুমি তাদের কাছে যাও। সাম্প্রতিক গত কয়েক বছর ধরে বলা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া অত্যন্ত শক্তিশালী, ভাইব্রেন্ট, কিন্তু গত কয়েক মাস ধরে আবার মিডিয়ার সমালোচনা, যেমনটা আজকে আপনারা টকশোকে ঘিরে করলেন, গণমাধ্যমের পত্রিকা, টেলিভিশন সবগুলোর কিছু কিছু সমালোচনা হচ্ছে। তা আপনি কি মনে করেন যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি বা কাজ করছিলাম, যে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে দাঁড় করানো, শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন, এই জায়গাগুলোতে আসলে গণমাধ্যম ভালো কোনো ভূমিকা রাখতে পারছে বা মানুষের আস্থা অর্জন করতে পারছে? আমি আপনাকে বলি, আমার লাইফে ওনারাই আমাকে শিখিয়েছেন সমালোচনাকে সবসময় একটা কনস্ট্রাকটিভ জিনিস হিসেবে ধরে না। ওনারা আমাদের শিক্ষক ছিলেন, ছোটবেলা থেকে ওনাদের কাছ থেকেই শিখেছি। আমাকে যদি কেউ সমালোচনা করে, আই উইল কনসিডার ইট অ্যাজ কনস্ট্রাকটিভ জিনিস। উনি কেন করছেন সেটা অনুধাবন করার চেষ্টা করব এবং আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব, ইমপ্রুভ করার চেষ্টা করব। ইটস এ পজিটিভ থিং। উনি কিন্তু এই যে বক্তৃতা লেখার কথার মধ্যে দিয়ে কিন্তু উনি একটা বিরাট কথা বলে গেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবনতি হয়েছে সেটার কথা উনি তুলে ধরেছেন। যেমন আমি বলি, গ্যাটিসবার্গ অ্যাড্রেস, আব্রাহাম লিঙ্কন, অনেকে বলছে, আমরা যখন গ্যাটিসবার্গ অ্যাড্রেস পড়ি, ম্যাট্রিকের সিলেকশন বইতে গ্যাটিসবার্গ অ্যাড্রেস ছিল। তো আমরা শুরু করেছি কখন? যখন ক্লাস 9-এ পড়ি, স্যার সিলেকশন। তাহলে দেখেন সেই সময়ের শিক্ষা ব্যবস্থা। আমি 1961-এর ম্যাট্রিকুলেট, সেই সিলেকশনে গ্যাটিসবার্গ অ্যাড্রেস আব্রাহাম লিঙ্কন। এখন তো মানে যা পিএইচডি করেছে সে হয়তো অনেকে, আর কি সবাই না, অনেকে মিস করবে। আমাদের সিলেকশনে আরেকটা জিনিস ছিল, উনি জানবেন হয়তো ওনাদের সিলেকশনে, ওইটা বোধহয় সেম সিলেকশন থাকতে পারে, চেস্টারফিল্ডস লেটার টু হিজ সন, মাস্টারপিস। তো আপনি এটা কল্পনা করতে পারেন, এই যে উনি আজকে বলল এই কথাটা, যে বক্তৃতাটা লেখা, এখানে একটা বক্তৃতা আমাদেরকে শিখালো বক্তৃতা কি হতে পারে। একটা বাবা একটা ছেলেকে যখন চিঠি লেখে সেখানে কি থাকতে পারে। আমরা যখন প্রথম বিদেশে লেখাপড়া করতে গেছি, তখন যখন বাপের চিঠির প্রতীক্ষায় থাকতাম, তখন মনে পড়তো যে আমার বাপের চিঠি চেস্টারফিল্ডের লেটার টু হিজ সনের মতো একটা আসবে, এই করো ওই করো, উপদেশ দাও। তো এইগুলো কিন্তু মানুষকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে, জানি। আমাদের সিলেকশনে কবিতা পড়তে যেটা, সেখানে কি ছিল, চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, টেনিসনের, আলফ্রেড টেনিসন। তো এগুলো তো আমরা মেট্রিক
ওগুলো পড়ে ওগুলো মেট্রিকে দিয়ে উত্তর দিয়ে আমরা স্কুল ক্রস করেছেন, স্কুল ক্রস করেছি। ওনার কথাতে আমার সেগুলো এবং উনি ব্যুরোক্র্যাট হতে পারেন, কিন্তু এই উক্তিটাতে কিন্তু হিজ মানে আর্লি লাইফের শিক্ষক হিসাবে যে ভূমিকা রেখেছেন সেটাই এখানে এসছে, উইচ ইজ ভেরি ট্রু। যে এডমন্ড বার্কের কথা বলেছেন, আরেকজনের কথা বললেন, এইগুলো তো আপনার এই জিনিস আমাদের এই চর্চাগুলো আপনার চলে গেছে। যেমন আজকে আপনি বললেন অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন তুলেছেন। আজকে সমসাময়িক পর্যায়ে পৃথিবীতে একটা বিরাট ঘটনা ঘটে গেছে, অনেকে বসে হয়তো আমাদের দেশের সাথে এটাকে তুলনা করছে। এখানে একটা নতুন ডক্ট্রিন এসেছে ইজিপ্টের ঘটনা নিয়ে। কি বলছে? A person was elected as a president of the country. His mandate is not even 1 year old or a little over 1 year old. He was overthrown. এবং মনে হচ্ছে একটা বাইরের কোন শক্তির একটা প্রচ্ছন্ন সমর্থন দিয়ে এটা হয়েছে। সেখানে আজকে কি হলো? 2-3 আগে যেই শক্তিকে সন্দেহ করা হচ্ছে সেই শক্তি কি বলল? He may have been elected, but his rule is not democratic. তাহলে ডেমোক্রেসির আজকে একটা নূতন ডেফিনেশন আসলো। নির্বাচনে জিতাটা ডেমোক্রেসির ডেফিনেশন না। ওই কর্তা ব্যক্তিরা বলছেন ডেমোক্রেসির ডেফিনেশন হচ্ছে আপনার শাসন কিভাবে করছেন। রুল যদি ডেমোক্রেটিক না হয় তাহলে, কিন্তু এখানে আরেকটা ডেঞ্জারাস জিনিস আছে। সেই ডেঞ্জারাস জিনিসটা কি? যে আমার রুল, আমি এন ইলেক্টেড গভর্নমেন্ট, আমার রুলটা ডেমোক্রেটিক কি ডেমোক্রেটিক না এই বিচারের ক্ষমতা তো আপনাকে দেয় নাই। হু আর ইউ টু জাজ ইট? আপনি কেন সেটা বলবেন? আমার লোকেরা বলবে আমার ডেমোক্রেটিক কিনা ডেমোক্রেটিক না। হ্যাঁ, 2 হচ্ছে যে যদি আনডেমোক্রেটিকও আমার রুল হয়, আপনাকে তো ক্ষমতা দেয়নি যে আপনি এখানে এসে কলকাবজা নেড়ে আমাকে সরাবেন। দিস ইজ ভেরি ডেঞ্জারাস প্রেসিডেন্ট। তারপর এই কথাটার একটা কনভার্স আছে। কনভার্সটা কি বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ওই কথাটা, আপনি ইলেক্টেড হলেও যদি ডেমোক্রেটিক না হন তাহলে আপনার ক্ষমতা থাকার অধিকার নাই, অ্যান্ড ইউ আর নট এ ডেমোক্রেটিক, ইউ আর নট এ ডেমোক্রেসি। কনভার্স হচ্ছে তাহলে আরেকজনই আনইলেক্টেড এসে যদি সে ডেমোক্রেটিক্যালি কান্ট্রি রুল করে তাহলে সে ডেমোক্রেটিক হয়ে যাবে। তাহলে দ্যাট এ ডেমোক্রেসি? Converse is even more dangerous than the proposition which has been stated here. এগুলো আমাদের কনটেক্সটে কিন্তু যারা সত্যিকার অর্থে চিন্তা করে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যেতে পারে আর কি। না, হ্যাঁ, ইয়েস, ইটস এ ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন হতে পারে। আজকে টার্কিতে কি হচ্ছে? টার্কিতে একটা গণতান্ত্রিক সরকার, এ ভেরি পপুলার প্রাইম মিনিস্টার, একটা ছোট্ট ইস্যু থেকে আজকে টার্কিতে কি ঘটনা হচ্ছে দেখেন। সেখানেও কিন্তু ওই প্রশ্নটা এসে গেছে, হিজ স্টাইল ইজ নট ডেমোক্রেটিক, বাট হিজ পিপল ওয়ান্ট হিম, হিজ পিপল ইলেক্টেড হিম with a vast majority, much vaster than the majority of Morsi in Egypt. কিন্তু আজকে তাকে ইনস্টেবল করে দিয়েছে। তাই এটা কেন হচ্ছে? এখানে আরেকটা জিনিস দেখতে হবে, বিকজ অফ গ্লোবালাইজেশন। আপনি আপনার পণ্য আমার এখানে বিক্রি করবেন, আমার পণ্য বিক্রি করার সমস্ত সুযোগ সুবিধা আমি আপনাকে দেব, তাহলে আপনি আমার বন্ধু বলে মনে করবেন, কিন্তু আপনাকে আমি উপদেশ দিতে পারবো না আমি দেশ শাসন করব না, সেটা হবে না। ইন দিস গ্লোবালাইজড ওয়ার্ল্ড যেখানে ইন্টারডিপেন্ডেন্সি ডেভেলপ করে গেছে, আই কান্ট এক্সিস্ট অ্যাজ এ নেশন, মাই ইকোনমি কান্ট এক্সিস্ট উইদাউট মাই ফ্রেন্ডস সাপোর্ট অর ইয়োর সাপোর্ট, এবং আমি বেগিং ফর ইয়োর সাপোর্ট, আস্কিং ফর ইয়োর সাপোর্ট, সেখানে আমি দিচ্ছি, তাহলে সেখানে ওর ওই ভ্যালুসটাকেও তো আমার মূল্য দিতে হবে। সেও তো তখন আমাকে বলতে পারবে, ঠিক আছে ভাই, আপনার মাল তো আমি কিনলাম, সবকিছু আপনাকে, কিন্তু আপনি তো আপনার লোকদের সাথে এইভাবে ব্যবহার করছেন, আমার মনে হয় এটা তো আপনি একটু পরিবর্তন করতে হবে। এখানে আপনার সহ্য শক্তি থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে। উনি যে বলেছেন টলারেন্স, দ্য ফার্স্ট কন্ডিশন অফ এ প্রথম ক্যারেক্টারিস্টিক অফ এ ডেমোক্রেটিক রুল, প্রথম ক্যারেক্টারিস্টিক অফ এ ডেমোক্রেটিক লিডার ইজ টলারেন্স। টলারেন্স, টলারেন্স অফ অপোজিং ভিউজ, রেসপেক্ট করা। আমি জিতে গিয়ে আমার ম্যান্ডেট দিয়ে শাসন করব, কিন্তু আমি সেই শাসন এমনভাবে কোনোদিন করব না যে আমার বিপক্ষ পার্টি, তার জন্য আমার শাসন ব্যবস্থা যাতে অসহনীয় না হয়। ইজিপ্টে আরেকটা কথা বলেছে যে মরসি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ অনলি 50% দ্যাট ভোটেড ফর হিম।
হি ডিডন্ট অ্যাক্ট লাইক দ্য প্রেসিডেন্ট অফ এন্টায়ার ইজিপ্ট, এই কথাটাও এসছে। তাহলে বলছে বহির্বিশ্বে যারা দেখছে তারা আশা করছে যে আপনি ইলেক্টেড হয়ে গিয়ে আপনি যারা আপনাকে ভোট দিয়েছে তাদের প্রেসিডেন্ট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, দেশ শাসন করতে পারবেন। ইলেক্টেড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ইউ আর প্রেসিডেন্ট অফ দ্য এন্টায়ার নেশন অ্যান্ড ইয়োর পলিসিস, your governance, your rule, your administration has to be the administration, rule and governance of a person befitting the president of the entire nation. Absolutely. Not a president of a part of the country. আজকে কারণ সমসাময়িক যেসব ঘটনা অন্যান্য দেশে ঘটছে সেগুলোর প্রতি যদি আমরা খেয়াল নজর না দিই, সেখানে যেসব বক্তব্য সমালোচনা যেগুলো আসছে সেগুলো যদি না, তাহলে আমাদের কে বিপদে পড়তে হবে। ওখান থেকে শিক্ষা নিতে হবে, ওখান থেকে আমাদের নিজেদের রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের যে পররাষ্ট্র সাথে যে সম্পর্কগুলো আছে বহির রাষ্ট্রের সাথে, সেগুলো ওইভাবে গভর্ন করতে হবে। আমি ওই জিএসপি সুবিধা চাইবো, সে আমাকে শুধু জিএসপি সুবিধা দেবে আর তাকে আমি অন্য সুবিধা দেব না, আর কথায় কথায় তাকে গালি দেব, সেটা তো হতে পারে না। তারও তো দুই একটা কথা থাকতে হবে, তার দুই একটা কথাকেও আমার মূল্য দিতে হবে। মিস্টার আসাদুল্লাহ, আমি বিশেষ করে মিডিয়ার রোল নিয়ে সামগ্রিকভাবে জানতে চাইছিলাম যে কেমন দেখছেন? মিডিয়ার রোল এখন খুব পক্ষপাত দুষ্ট বলে আমার মনে হয়। মিডিয়ার যে নিউট্রালিটি থাকার কথা, ডেভিড ফ্রস্ট যাদের কথা শুনলাম আমরা, তাদের কিন্তু ইন্টারভিউগুলো পর্যন্ত হয়ে যেত একটা ডকুমেন্টারি, কেননা তাদের জিজ্ঞাসার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকতো না এবং তারা স্পষ্ট জিজ্ঞাসা করতেন এবং স্পষ্ট উত্তর প্রত্যাশা করতেন। এখানে জিজ্ঞাসাও স্পষ্ট নয়, উত্তরও স্পষ্ট নয়। আর গ্লোবালাইজেশনের একটা খুব সুন্দর কথা বলেছেন, গ্লোবালাইজেশনে একটা দেয়া নেয়ার ব্যাপার, একটা কালচারাল দেয়া নেওয়ার ব্যাপার আছে, শুধু ওয়ান সাইডেড এটা গ্লোবালাইজেশন নয়। তো সেই গ্লোবালাইজেশনের মধ্যে কিন্তু আমি আরেকটি ফ্যাক্টর ঢোকাতে চাই, যে আমরা সত্যি সত্যি বলতে প্রেজেন্ট বলে তো কিছু নাই, এটা একটা কন্টিনিউয়াস পাস্ট। The moment I have spoken, it has gone into past, and future I do not know. তো এই যে একটা কন্টিনিউয়াস একটা, আল্লাহ আমাদের এমন একটা জায়গায় রেখেছেন যেখানে আমরা নাই। There is nothing called present. Either it awaits in the future or I have already left it in the past. The sentence I have just now uttered has become part of past. তো পাস্ট থেকে শিক্ষা নিতে হবে, বর্তমান অতীতের ভিত্তির উপরে দাঁড়ানো। এই পাস্ট থেকে ভালো ভালো শিক্ষা নিতে হবে। এখানে অনেক খারাপ শিক্ষার কারণও আছে, খারাপ শিক্ষার ক্ষেত্র আছে, ভালো শিক্ষা আছে। ভালো ভালো শিক্ষা আমরা নেই না। যেমন আমরা যখন বলি রুল অফ ল, তখন আমরা কিন্তু রুল অফ জাস্টিস বলি না, রুল অফ ল বলি, কিন্তু আমরা বলতে চাই কিন্তু রুল অফ জাস্টিস, তাই তো? এই কথাটাই হযরত ওমর যে ইনসাফ শব্দের মধ্যে বলে গেছেন, যে সমস্ত কর্মকাণ্ডের মূল উৎস হচ্ছে ইনসাফ। এই ইনসাফটি পৃথিবীর বর্তমান ব্যবস্থায়, যে রকম রাজ্য পরিচালনা ব্যবস্থায় হোক, এখানে আমি একটা কথা বলে রাখি, এই গণতন্ত্র নিয়ে আমরা কথা বলি অবশ্য, ইটস দি ওয়ার্স্ট অফ অল দি সিস্টেমস দ্যাট হ্যাভ বিন নোন, অনেকে বলেন, কিন্তু আমার মনে হয় ইট নেসেসারিলি নিড নট বি দি লাস্ট ওয়ার্ড ইন দি ডেস্টিনি অফ পলিটিক্স। পলিটিক্সের স্রোতধারার শেষ বাণী কিন্তু গণতন্ত্র নয়। আরো অনেক তন্ত্র আসতে পারে এই পৃথিবীর, আরো বহু শতাব্দী পরে, বহু হাজার বছর পরে কোন তন্ত্র আসবে আমরা এত আগে বলতে পারি না। এক সময় সাম্রাজ্যবাদের বাইরে কিছু চিন্তা করতে পারতাম, রাজতন্ত্রের বাইরে কিছু চিন্তা করতে পারতাম না। এই করতে করতে গণতন্ত্র এলো, কিন্তু এর মধ্যে ধোঁকা রয়েছে অনেক। এই গণতন্ত্রের যেমন ওথ টেকিংটা একটা ধোঁকা, যে আমি আর দলের নই, আমি এখন দেশের, অথচ পর মুহূর্ত থেকে সেই প্রতিশ্রুতি ভঙ্গ, দলের কোনো কোনো ক্ষেত্রে কেবলই নিজের, একেবারেই নিজের। কিন্তু ইনসাফের কনসেপ্ট যেখানে গ্রথিত থাকে, সেখানে কিন্তু এই বিচ্যুতির সম্ভাবনা খুব কম। আমরা অতীত থেকে অনেক লেসন নিতে পারি, ভালো ভালো সময়, যেটা গণতন্ত্র নয়। ধরেন হযরত ওমরের কথা, কি হযরত হারুন আর রশিদের কথা, কিংবা ওমর ইবনে আজিজের কথা, হযরত আলীর কথা, এদের কথা যদি সব, যারা পৃথিবীর অ্যাডমিনিস্ট্রেশনের বইতে যাদের নাম
স্বর্ণাক্ষরে লেখা হয়েছে যে এদের অ্যাডমিনিস্ট্রেশন ছিল নিয়ার পারফেক্ট। এই 4 খলিফার ব্যাপারে বলা আছে নিয়ার পারফেক্ট, বিটুইন স্পিরিচুয়ালিজম অ্যান্ড মেটেরিয়ালিজমের রিয়াল নিয়ার পারফেক্ট একটা সিচুয়েশন। তো এই নিয়ার পারফেক্ট সিচুয়েশনটা সম্ভব হয়েছিল কিসের মধ্যে? একটা ডেমোক্রেটিক থিওলজি, একটা থিওলজিক্যালি ডেমোক্রেটিক স্টেট। ডেমোক্রেসি কি? ডাইরেক্ট ডেমোক্রেসি। সেই জন্য আজকাল তো ডাইরেক্ট ডেমোক্রেসি আমাদের কনস্টিটিউশন থেকে তুলেই দেওয়া হলো রেফারেন্ডাম। ডাইরেক্ট ডেমোক্রেসি ইজ দি ট্রু ডেমোক্রেসি। সুইজারল্যান্ডে যেটা আছে, you have a problem, you go to the people, the election commission will take the verdict, that becomes your judgment. কারণ গণতন্ত্রের মূল কথা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী শাসন। সেটা যদি না হয়, যেমন আজকে তত্ত্বাবধায়ক সরকারের এই দাবিটি সকলের, এটা যে কোনো পোল আপনি নেবেন 90%, 95% এই উত্তরই পাবেন যে হ্যাঁ একটা সিস্টেম চালু হয়ে গেছিল, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছিল। এটাকে আনডু করে যে একটা সামনে ভয়ঙ্কর একটা কৃষ্ণ কালো একটা অমাবস্যার মতো রাত দেখতে পাচ্ছি আমরা জাতির রাজনৈতিক জীবনে। এটা তো হলো এই জন্যই যে আমরা একটা সেটেলড ইস্যুকে আনসেটেল করলাম, এবং আমরাই করলাম, এবং করলাম আমাদের একটা উদ্দেশ্য আছে। এই কনস্টিটিউশন যতবার পরিবর্তিত হয়েছে প্রায় প্রতিবারই কোনো না কোনো ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার কারণে হয়েছে। তো যাই হোক, সে কথার মধ্যে নাই বা গেলাম। এই কোনো জায়গায় আপনার কনস্টিটিউশনে আপনি দেখবেন না যে ওই ধরনের একটা কমিটমেন্ট আছে টু ইনসাফ, টু রুল অফ জাস্টিস। আমরা রুল অফ জাস্টিস চাই। রুল অফ ল হেরফের হতে পারে, রুল অফ লর মধ্যে ইন্টারফারেন্স আসতে পারে, রুল অফ লর মধ্যে এটা বক্রপথে পরিচালিত হতে পারে, এটার উপরে প্রভাব আসতে পারে, কিন্তু রুল অফ জাস্টিসের উপরে প্রভাব আসতে পারবে না। সেই ব্যক্তি ইজ কমিটেড টু ডু জাস্টিস। তো এই জিনিসগুলো আমাদের গণতন্ত্রের মধ্যে প্রবেশ করতে হবে, এবং মানে কতগুলো বেসিক পরিবর্তন যদি দেশে না হয়, এটা নয় যে আর্টিকেল 70 চেঞ্জ করে দিলেই দেশে একদম গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়ে গেল, কি 54 ধারা বাদ দিলেই একেবারে সুশাসন প্রতিষ্ঠিত হয়ে গেল, তা কিন্তু না। অনেকগুলো একসাথে করতে হবে। এই দেশে কি এই প্রাইম মিনিস্টার সিস্টেম, এটাই কি পার্লামেন্টারি সিস্টেমটাই ভালো, নাকি প্রেসিডেন্সিয়াল সিস্টেম উড হ্যাভ বিন বেটার? আমাদের 6টা ডিভিশনকে 6টা প্রভিন্স করে দিয়ে সেখানে গভর্নর করে লোকাল গভর্নমেন্টকে একটা রিভলভারের লাইসেন্স করতে হোম মিনিস্ট্রিতে আসতে হবে কেন? একটা বন্দুকের লাইসেন্স কিন্তু জেলা থেকে হয়। তো বন্দুকটা তো এত বড় একটা বিরাট মহলাল একটা জিনিস, আর এতটুকু ক্ষুদ্র জিনিস, সেটার জন্য আসতে হবে হোম মিনিস্ট্রিতেও বহু তদবির প্রয়োজন। তো এই কারণে কোনো ডিসেন্ট্রালাইজেশন নাই। শিক্ষা ব্যবস্থা মানে কি বলবো এখন, মানে কাউকে যদি শুনি যে এরকম কন্টিনিউয়াস ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এসছেন, তার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা আমাদের আসে না, কারণ আমরা জানি যে প্রকৃত শিক্ষার এটার পরিচয় বহন করে না। তো আমাদের গণতন্ত্রের মধ্যে শিক্ষাকে আনতে হবে। আমরা কনসালট্যান্ট আনি প্রজেক্টের জন্য, আমরা টিচার আনি না কেন বাইরে থেকে? আমাদের টিচারের অভাব যে হয়েছে, একসময় ঢাকা ইউনিভার্সিটিতে তো অনেক টিচার ছিল, আমাদের সময় তো টিচার দেখেছি। এই মিসেস এইজি স্টক ছিলেন, প্রফেসর টার্নার ছিলেন, পলিটিক্যাল সায়েন্সে নিউম্যান ছিলেন, তো এইরকম অনেক। তারপরে ডাক্তার ছিলেন, ডক্টর তো অনেক রকম বাইরে থেকে আমরা এনেছি আগে। তো আমরা আনতে পারি না কেন ভালো শিক্ষক? ইউনিভার্সিটি, বুয়েটের জন্য, মেডিকেল কলেজের জন্য, বিশ্ববিদ্যালয়গুলির জন্য আমরা কনসালটেন্ট দিয়ে প্রজেক্ট করছি। এগুলি কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা ভালো মন্দ যাই হোক, হয়তো 500 বছরের জায়গায় 400 বছর টিকবে, কিন্তু মোটামুটি করতে পারে। কিন্তু এইভাবে একটা সামগ্রিক পরিবর্তন না এলে শুধু মুখে গণতন্ত্র, এই গণতন্ত্র ensures rule of justice, nor it ensures the egalitarianism, the equality of rights about people. বলেন এই মানুষের মধ্যে সুষম বন্টন সম্পদের, এই সম্পর্কে কোনো কথা আলোচনাই হয় না। কোনো সময় কোনো সংসদে কোনো সময় বাজেট যখন পেশ হয়, তখন বলা হয়েছে যে এখানে ক্যাপিটাল বাজেট যেটা দেওয়া হয়েছে, এটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, পার ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, হয় না এসব আলোচনা। রঘুনাথ মাহমুদ, আমরা একেবারে শেষ প্রান্তে, মিনিট 3 সময় কনক্লুডিং রিমার্কস। Concluding remarks, let me go back to the role of media, যেটা I missed out and very slightly. আজকে মিডিয়ার প্রবলেম হচ্ছে each and every television has become a mouthpiece for one or the other party. Particularly যারা এই সরকারের আমলে লাইসেন্স নিয়েছেন,
They are acting more like a mouthpiece of the government. It's no point switching on to those televisions. You know, I don't want to name them, but you know, একটা particular incident হচ্ছে এই টেলিভিশনতে কি আসবে, কি ভাষ্য আসবে সেটা আমার জানা আছে. So what is the point hearing it? Similarly, অন্যদিকেও সরকার বিরোধী চ্যানেল আর বেশি নেই. যেমন ধরেন একটা তো বন্ধই করে দিয়েছে, সেটা one would not need a big imagination ওই টেলিভিশনটা থেকে কি ভিউ পয়েন্ট আসবে. তো আমি এটা খুলবো বা কেন দেখবো, ওটা তো আমার জানাই আছে. টেলিভিশনটা আমরা খুলি কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, বাট গদবাদা কতগুলো ভিউজ যখন বলে যাবেন সেটা তো আর ইট হ্যাজ বিকাম সামথিং লাইক দ্যাট. যেমন ধরেন যে আমি আপনার সামনে বলছি না, উনি আপনার প্রশংসা করেছেন, সত্যিকার অর্থে আপনি প্রশংসার দাবিদার, আপনি একটা সুন্দর জিনিস বাংলাদেশকে উপহার দিয়েছেন. You are the first man to introduce this. On a sustained basis. Sustained basis আপনি করে যাচ্ছেন এবং একটা মিনিমাম স্ট্যান্ডার্ড রেখে আপনি করেছেন. আপনি অন্যান্য চ্যানেলের মতো ওই অবস্থাতে পৌঁছেননি. এটা নয় যে মানে আপনার এখানেও বিচ্ছিরি পরিস্থিতি হয়নি, হয়েছে, বিকজ আপনার টেলিভিশনও তো ডিপেন্ড করে আমাদের দেশের বাঙালি সমাজের উপরে, বাঙালি বক্তার উপর তো আপনার প্রোগ্রাম, সুতরাং সেটা হবেই, আমি সেটা বলছি না. তবে যদি আপনি বলেন যে অ্যাজ এ অ্যাঙ্কর ইয়োর রোল ইজ এক্সেলেন্ট, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই. হোয়াট উই শুড ডু ইজ, এই সমালোচনা মানি নয় যে এইসব প্রোগ্রামগুলো বাদ দেওয়া. এই সমালোচনা মানি হচ্ছে এইসব প্রোগ্রামগুলো নূতনভাবে চিন্তা ভাবনা করে নূতন আঙ্গিকে পরিবেশনা করার চিন্তা করেন. যারা গেস্ট আসবে তাদেরকেও ওভাবে বলেন যে এটা আমাদের অবজেক্টিভ, এটা এইভাবে হবে. তবে আই থিঙ্ক এই যে হার্ড টকের মতো হচ্ছে, যে ইস্যুস অফ সাবস্টেন্স নিয়ে আসেন and let a person who is an authority who can make a meaningful contribution in that conversation ওরকম করে আনেন. রিসেন্টলি এই বছরখানেক আগে ডেভিড ফ্রস্ট আমাদের দেশের একজন রাজনৈতিক পরিবারের ছেলেকে ইন্টারভিউ করেছিল. আমি নামটা আমার বলছি না, আল জাজিরাতে. এক্সেলেন্ট ইন্টারভিউ. দ্য ইয়াং জেন্টলম্যান, আমি বলবো ওই ইন্টারভিউতে হি এক্সেলড. মানে পারফরমেন্স ওয়াজ সো গুড, দ্যাট ইয়াং ল্যাডস, মাই হ্যাটস অফ টু হিম. He tackled David Frost excellently. আচ্ছা, এই ডেভিড ফ্রস্ট এর লাইভ ইন্টারভিউ তার নানারও করেছিল 1972-তে. তার নানার সেই ইন্টারভিউটাও আমি দেখেছিলাম লাইভ, তখন আমরা বিলেতে ছিলাম. অ্যান্ড ইনসিডেন্টলি অ্যাক্সিডেন্টলি ওইটা আমার সুযোগ হয়েছিল, আমার চ্যানেল, তখন আমি দেখলাম ছেলেটা. সেই জন্য বলছি এগুলা থেকে শিখে কিপ ইট আপ. দ্য পারফরমেন্স অফ দ্যাট বয় উড নট বি দ্য সেম ইফ হি ওয়েন্ট টু ওয়ান অফ দিস চ্যানেলস হিয়ার. সে উঠে আসলো কেন? বিকজ অফ দি অ্যাঙ্কার. জি, একেবারে শেষ প্রান্তে 1 মিনিট সময় আমার হাতে। আমার মনে হয় আমার ইসের কথাটা খুব মনে পড়ে, লর্ড স্নোডেন ইনি অরিজিনালি ছিলেন প্রাইভেট সেক্রেটারি টু চার্চিল. উনি একটা বই লিখেছেন চার্চিলের উপর. সেটার মধ্যে দেখলাম চার্চিল প্রথম দিন অফিসে ওনাকে যেদিন দেখে, প্রাইভেট সেক্রেটারি ইনি আগে থেকেই ছিলেন, তো চার্চিল জয়েন করার পরে চার্চিলকে দৌড়ে এসে বলছে, সকালবেলা উনি অফিসে এলে বলছে, ইউ হ্যাভ বিন কল্ড এ বাস্টার্ড বাই এ মেম্বার অফ দি পার্লামেন্ট ইন স্কটল্যান্ড. চার্চিল তাকে বলল, মিস্টার স্নোডেন, সিট ডাউন. I am not interested. Never tell me who called me a bastard. Just let me know why I was called so. এর থেকে শিক্ষা যদি নিতে পারে, একটা জাতি বদলে যেতে পারে এই একটি শিক্ষা থেকে, যে ব্যক্তিগত হওয়ার কোনো প্রয়োজন নাই. আমাকে কে গালি দিয়েছে আই এম নট ইন্টারেস্টেড, আমাকে কেন গালি দিয়েছে আমি সেটাতে ইন্টারেস্টেড. আশা করি আমাদের রাজনীতিবিদদের মধ্যে এই ইয়েটার জন্য অনেক অনেক ধন্যবাদ মিস্টার মোহাম্মদ আসাদুল্লাহ এবং ব্যারিস্টার কুনিউদ্দিন মাহমুদ. দর্শক, এই পর্বটি আপনার সেলফোন থেকে শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয় মাত্রার এই সর্বশেষ পর্বটি, পুরোনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে 16258 ডায়াল করতে পারেন. এই পর্বের মধ্যে দিয়ে 11 বছরে পা দিল তৃতীয় মাত্রা, যারা গত 10 বছর প্রতিটি দিন
365টি দিন গভীর রাতে বাংলাদেশ সময় এবং দিনের বেলা যখন কাজের সময় সেই সময়টাতে এই অনুষ্ঠানটি দেখেছেন। আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন আমাদেরকে এই পর্যন্ত আসতে সহায়তা করেছে। আশা করব ভবিষ্যতেও থাকবেন। যারা আমাদের এই অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মানিত অতিথিবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। অতিথিদের মধ্যে প্রায় শত অতিথি রয়েছেন যারা ইতিমধ্যেই প্রয়াত, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। এই অনুষ্ঠান নির্মাণে যারা সহায়তা করছেন, এই অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা।